দেশের স্বাধীনতার ইতিহাসে বাংলার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী এই রাইটার্স বিল্ডিং। একাধিক রাজনৈতিক পালাবদলের সাক্ষীও এই ঐতিহাসিক ভবনটি। কিন্তু জানেন কি কেন কলকাতার এই ঐতিহাসিক ভবনের নাম রাইটার্স বিল্ডিং হলো? এটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ সরকারের একসময়ের মুখ্য সচিবালয় ভবন মহাকরণ এখন প্রায় বন্ধ। দেশের স্বাধীনতার ইতিহাসে বাংলার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী এই রাইটার্স বিল্ডিং। একাধিক রাজনৈতিক পালাবদলের সাক্ষীও এই ঐতিহাসিক ভবনটি। তবে 2011 সালে তৃণমূল সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর সরকারি দপ্তর বা প্রশাসনিক প্রায় সমস্ত কাজই এখন পরিচালিত হয় নবান্ন থেকে। ফলে প্রায় 250 বছরের প্রাচীন রাইটার্স বিল্ডিং ঘিরে ব্যস্ততা এখন আর আগের মতো নেই। কিছু সরকারি কাজ এখনও এখানে চলছে। এককালে দেশের রাজধানী কলকাতার বিবাদীবাগ অঞ্চলে লালদিঘির উত্তর দিকে এই রাইটার্স বিল্ডিংটি অবস্থিত ছিল। কিন্তু জানেন কি কেন কলকাতার এই ঐতিহাসিক ভবনের নাম রাইটার্স বিল্ডিং হলো? এর পিছনে একটা অদ্ভুত কাহিনী রয়েছে, যা হয়তো অনেকেরই জানা নেই। চলুন জেনে নেওয়া যাক রাইটার্স বিল্ডিং নামকরণের ইতিহাস। আজ থেকে প্রায় 250 বছর আগে 1770 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য এই রাইটার্স বিল্ডিংয়ের নকশা তৈরি করে। এই নকশা বানিয়েছিলেন টমাস লিয়ন্স। 1776 সালে টমাস লিয়ন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের থাকার জন্য মোট 17 বিঘা জমিতে 19টি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন। এই অ্যাপার্টমেন্টগুলি অনেকটা সারিবদ্ধ দোকানের মতো দেখতে ছিল। 1777 সালে এই অ্যাপার্টমেন্টগুলি ইউরোপীয় কেরানিদের থাকার জন্য খুলে দেওয়া হয়। 1800 সাল পর্যন্ত এই অ্যাপার্টমেন্টগুলি ইউরোপীয় কেরানিদের থাকার জন্যই ব্যবহৃত হতো। এরপরে এগুলিকে একত্রে প্রশাসনিক ভবন হিসাবে গড়ে তোলার কথা ভাবা হয়। 1889 সালে গথিক স্থাপত্যের আদলে নির্মিত হয় রাইটার্স বিল্ডিংয়ের পরবর্তী ভবনটি। এই ভবনের সামনের অংশটি করিন্থীয় স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। রাইটার্স বিল্ডিং ছিল সেকালের কলকাতার প্রথম 3তলা ভবন। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রশাসনিক ভবনের নাম রাইটার্স বিল্ডিং কী করে হলো? এর পিছনে একটা মজার গল্প রয়েছে। সে সময় সমস্ত সরকারি নথিপত্র, দলিল খাগের কলমে হাতে লিখেই তৈরি করা হতো। এই সমস্ত সরকারি নথিপত্র, দলিল লিখতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব কেরানিরা। প্রতিদিন প্রায় 100 খানেক সরকারি দলিল নথিপত্রের প্রতিলিপিও হাতে লিখেই তৈরি করতেন এইসব ক্লার্ক সাহেবরা। সারাদিন ধরে দিস্তার পর দিস্তা সরকারি দলিল নথিপত্র হাতে লিখে তৈরি করাই ছিল তাদের একমাত্র কাজ। এই ইউরোপীয় কেরানিদের সেকালে রাইটার বলা হতো। এই রাইটারদের ভবনের নাম পরিবর্তিত হয়ে যায় রাইটার্স বিল্ডিং। এখন রাইটার্স বিল্ডিংয়ে আগের মতো ব্যস্ততা আর নেই। রাজ্য সরকারি মন্ত্রীদের কক্ষগুলিও ফাঁকা পড়ে আছে। শতাব্দী প্রাচীন ভবনের আনাচে কানাচে পায়রা পেঁচার গুনগুনানি শোনা যায় মাঝে মাঝে। রাইটার্স বিল্ডিংয়ে করিডোরে পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে কানে আসে, যেন বলতে চায়, চুপ, শব্দ করো না, এখানে ইতিহাস ঘুমাচ্ছে। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নামে মধ্য কলকাতার লালদিঘি সংলগ্ন প্রশাসনিক কেন্দ্রটি ডালহৌসি স্কোয়ার নামে অভিহিত হয়। 1930 সালের 8ই ডিসেম্বর দীনেশ গুপ্ত, বিনয় বসু ও বাদল গুপ্ত নামে 3 অসম সাহসী বাঙালি বিপ্লবী ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন। তারপর রাইটার্সের ঐতিহাসিক অলিন্দে ব্রিটিশ পুলিশের সঙ্গে এই 3 বিপ্লবীর সংঘর্ষ বাধে। পুলিশ অফিসার টোয়াইনাম, প্রেন্টিস ও নেলসন আহত হন। গ্রেপ্তারি এড়াতে বাদল বসু ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। কিন্তু বিনয় বসু ও দীনেশ গুপ্ত নিজেদের উপর গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে হাসপাতালে ডাক্তারি ছাত্র বিনয় সকলের অলক্ষ্যে ক্ষতস্থানে আঙুল দিয়ে সেপটিক করে আত্মহত্যা করেন। দীনেশ অবশ্য সুস্থ হয়ে ওঠেন ও মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তার ফাঁসি হয়। স্বাধীনতার পর কুখ্যাত লর্ড ডালহৌসি নামাঙ্কিত এই অঞ্চলটি তাই এই মহান বিপ্লবীত্রয়ের সম্মানার্থে উৎসর্গিত হয়। চত্বরের নতুন নাম হয় বিনয় বাদল দীনেশ বাগ, বা সংক্ষেপে বিবাদী বাগ। রাইটার্স বিল্ডিংয়ের দ্বিতলে এই বৈপ্লবিক আক্রমণের স্মৃতিতে একটি ফলক রয়েছে। তো রাইটার্স বিল্ডিং নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।